শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের কবির স্যার বলছি। শিক্ষার্থীরা, আমি আজকেও তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বোর্ডে একটি অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে। রশিদ ট্রেডার্স, রেয়ামিল, 31শে ডিসেম্বর 2021। তো এখানে রেয়ামিলের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, তো উত্তোলন ও মূলধন যথাক্রমে 21,000 টাকা ও 1,00,000 টাকা। মজুত পণ্য 1,121 অর্থ এটা প্রারম্ভিক মজুত পণ্য, এখানে 30,000 টাকা দেওয়া আছে। সাধারণ সঞ্চিতি ক্রেডিট দিকে এখানে 30,000 টাকা দেওয়া আছে। ক্রয় ও বিক্রয় যথাক্রমে 80,000 টাকা ও 1,00,000 টাকা। জাহাজ ভাড়া 10,000 টাকা। কারবারি ভাড়া ডেবিট দিকে 1,500 এবং ক্রেডিট দিকে 2,500 টাকা। ফেরত 3,500 টাকা এবং ক্রেডিট দিকে 7,500 টাকা। মণিহারি 7,000 টাকা। আসবাবপত্র 46,000 টাকা। প্রাপ্য হিসাব মানে হলো দেনাদার 50,000 টাকা। পরিবহন 11,000 টাকা এবং অতিরিক্ত মূলধন 20,000 টাকা। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সবই হলো আমার রেয়ামিলের মধ্যে তথ্য, এবং সমন্বয় যে লেনদেনগুলো দেওয়া আছে সমন্বয় 1, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, যার মধ্যে 500 টাকার মণিহারি মজুদ অন্তর্ভুক্ত আছে। যার মধ্যে এই কথার অর্থ হলো যে সমাপনী মজুত পণ্যের মধ্যেই এই মণিহারি মজুদের টাকাটা অন্তর্ভুক্ত আছে। সমন্বয় 2, 2,000 টাকা মূল্যের বিক্রিত পণ্য ফেরত এসেছে যা হিসাবভুক্ত হয়নি। সমন্বয় 3, মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি। সমন্বয় 4, মুনাফাবিহীন বিক্রয় 1,000 টাকা। সমন্বয় 5, দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি রাখতে হবে। শিক্ষার্থীরা, এখানে যে সমস্ত তথ্য দেয়া আছে এই তথ্যগুলোকে কেন্দ্র করে আমাদের মোট মুনাফা বের করতে হবে। আমরা বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি কি করে আমাদের মোট মুনাফাটা বের করতে হবে। এই সংক্রান্ত কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা অবশ্যই, যারা নতুন এখানে, তোমরা অবশ্যই পুরাতন ভিডিওগুলো দেখে নেবে। আর যারা আমার চ্যানেলের সাথে আগে থেকে যুক্ত আছেন তাদেরকে নতুন করে সেই ভিডিওগুলো আর দেখতে হবে না। শিক্ষার্থীরা, তো আমরা এখন যদি এখান থেকে মোট মুনাফাটা বের করি, তোমাদের অবশ্যই জানা আছে আমাকে সর্বপ্রথম বিক্রয় দিয়ে শুরু করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় এখানে 1,00,000 টাকা দেওয়া আছে। আমি বিক্রয় টাকাটি সরাসরি এখানে দ্বিতীয় ঘরে স্থানান্তর করলাম। এখন আমাকে বিক্রয়ের সাথে কয়েকটি কাজ করতে হবে। সেটা হলো যে আমাকে সর্বপ্রথম সমন্বয় যে অলিখিত নগদ বা ধারে বিক্রয় যদি দেওয়া থাকে সেটা আমাকে যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা, আসলে কি আমাকে অলিখিত নগদে বা ধারে বিক্রয় থাকলে যে যোগ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি তোমাদের সামনে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম এর পূর্বের ক্লাসগুলোতে, সেখানে ধারে বিক্রয় যেটা অলিখিত অথবা নগদে বিক্রয়, তো বিক্রয়ের সাথে সেই লেনদেনটা আমি যোগ করেছিলাম। যার ফলে আমাকে দেখতে হবে সমন্বয় কোনো অলিখিত নগদে বা ধারে বিক্রয় দেওয়া আছে কিনা। এখানে কিন্তু এই জাতীয় কোনো তথ্য দেয়া নেই। তাহলে এর পরবর্তী পর্যায়ে আমাকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে। তো আমরা রেয়ামিল এবং সমন্বয় আমাদের কিন্তু বিক্রয় ফেরত কিন্তু দুইটি দেয়া আছে। এটা দেখতে পাচ্ছ যে এখানে ফেরত একটি ডেবিট দিকে দেয়া আছে 3,500 টাকা এবং ক্রেডিট দিকে 7,500 টাকা। তো ফেরতের টাকা সবসময় বিপরীত দিকে থাকবে, অর্থাৎ বিক্রয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বিক্রয় ফেরতের টাকা থাকবে ডেবিট দিকে, আর ক্রয় যদি আমার ডেবিট দিকে থাকে তাহলে ক্রয় ফেরতের টাকা অবশ্যই ক্রেডিট দিকে থাকবে। তো দেখতে পাচ্ছ যে এই যে 3,500 টাকা, এইটা হলো আমার বিক্রয় ফেরতের টাকা। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সমন্বয়ে আরো একটি কিন্তু বিক্রয় ফেরত এখানে দেওয়া আছে। সেটা হলো 2 নম্বর সমন্বয়ে 2,000 টাকা মূল্যের বিক্রিত পণ্য ফেরত এসেছে যা হিসাবভুক্ত হয়নি। এখানে কিন্তু দুইটা বিক্রয় ফেরত কিন্তু আমার দেওয়া আছে। এই দুইটা বিক্রয় ফেরতের টাকাই আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। ইচ্ছা করলে আমরা দুইটা বিক্রয় ফেরতের টাকা একবারে যোগ করে বাদ দিতে পারি, অথবা আমরা
আলাদা করে লিখেও কিন্তু এখান থেকে বাদ দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো সর্বপ্রথম আমরা এই যে র্যামেলি ফেরত যেটা 3,500 টাকা দেয়া আছে, আমরা এইটাই সর্বপ্রথম আমরা বিক্রয় থেকে বাদ দিব। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে বিক্রয় থেকে ফেরত বাদ দেওয়ার পরে 3,500 টাকা বাদ দেওয়ার পরে এখানে আমার ব্যালেন্স আসছে 96,500 টাকা। আমাকে আরো একটি লেনদেন বাদ দিতে হবে, যেটা আমার সমন্বয় যে বিক্রয় ফেরত আছে, 2,000 টাকা মূল্যের বিক্রিত পণ্য ফেরত এসেছে যা হিসাব করতে হয়নি, এই লেনদেনটিও আমাকে এখান থেকে বাদ দিতে হবে। অলিখিত বিক্রয় ফেরত যে লেনদেনটি সমন্বয় দেওয়া ছিল, এই লেনদেনটি বাদ দেওয়ার পরে নেট ব্যালেন্স 94,500 টাকা। তো তোমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যে সমন্বয় যে লেনদেনগুলো থাকে, সেই লেনদেনগুলোর কাজ কিন্তু আমার একাধিকবার হবে, অর্থাৎ 2 বা ততোধিকবার আমাকে এই লেনদেনগুলোর কাজ পরবর্তী পর্যায়ে কিন্তু দেখাতে হবে। আর যে লেনদেনগুলো আমার র্যামেলে দেওয়া থাকবে সেটা কাজ কিন্তু আবার একবারই হবে। তার মানে এই যে অলিখিত বিক্রয় ফেরত, এর কিন্তু আরো একটি কাজ কিন্তু বাকি আছে, সেটা পরবর্তী ধাপে, অর্থাৎ আমরা যখন নিট মুনাফা, তারপরে আর্থিক অবস্থা বিবরণী, এই কাজগুলো যখন আমরা ধাপে ধাপে করব, তখন আমরা এই বিষয় সম্পর্কে আরো ব্যাপক ধারণা অর্জন করবো ইনশাল্লাহ। তো এরপরে আমাকে দেখতে হবে আরো কোনো কাজ বাকি আছে কিনা, যেমন এটার সাথে কাজ থাকতে পারে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। তো সমন্বয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয় 3-এ যে মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি, এখানে কিন্তু বিক্রয় মূল্যে কথাটি বলা নেই, যার কারণে এটিকে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন আমাকে ধরতে হবে, এবং যখন আমি ক্রয়ের কাজ করব তখন এই ক্রয় থেকে আমাকে এই পণ্য উত্তোলনটি বাদ দিতে হবে, এটার সাথে বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এবং সমন্বয় দেখতে পাচ্ছ 4 নম্বরে মুনাফাবিহীন বিক্রয় 1,000 টাকা, এই মুনাফাবিহীন বিক্রয় আমাকে ক্রয় এবং বিক্রয় উভয় জায়গা থেকে বাদ দিতে হবে। এবং র্যামিলে তোমাকে আরো একটি জিনিস খেয়াল করতে হবে যে কারবারি বাট্টা, এই কারবারি বাট্টা আমার ডেবিট থেকে দেয়া আছে 1,500 টাকা এবং ক্রেডিট থেকে দেয়া আছে 2,500 টাকা। তো এই কারবারি বাট্টা যেটা ডেবিট দিকে থাকবে এটা অবশ্যই আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে, আর কারবারি বাট্টা যেটা ক্রেডিট দিকে দেয়া আছে সেটা আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে। এই কারবারি বাট্টার নাম আছে ব্যবসায়িক বাট্টা হিসেবে আমরা এটাকে ডেকে থাকি, তারপরে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা একই কথাই কিন্তু এখানে। তো এখন আমাকে বিক্রয় থেকে এই কারবারি বাট্টা বাদ দিতে হবে, আর এই যে মুনাফা বিহীন বিক্রয়, এই লেনদেনটা কিন্তু আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয়ের সাথে আমাকে সর্বপ্রথম র্যামেলের বিক্রয় ফেরত যেটা দেওয়া ছিল 3,500 টাকা, এটা আমি এখান থেকে বিয়োগ দিয়েছি, এবং সমন্বয় অলিখিত বিক্রয় ফেরত যেটা দেওয়া ছিল সমন্বয় 2-এ, সেই বিক্রয় ফেরতের আমি এখান থেকে বাদ দিয়েছি। তবে এই এই বিক্রয় ফেরতের কাজটি সমন্বয় যেটা দেওয়া আছে সেটা কাজটি কিন্তু আরেকটি কাজ বাকি আছে, আমাকে সেই কাজটি আমাকে আর্থিক অবস্থার বিবরণী সেখানে যে করতে হবে।
তারপরে র্যামিলে কারবারি বাটা দেওয়া ছিল 1500 টাকা এখানে ডেবিট দিকে, সেটা আমি বাদ দিয়েছি, এবং সর্বশেষে মুনাফা বিন বিক্রয় আমি কিন্তু সেটা বাদ দিয়েছি। এখন তুমি যদি বিক্রয় থেকে সবার আগে মুনাফা বিন বিক্রয়টা বাদ দাও তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ কাজগুলো আমাকে এই চারটা 1 2 3 4 কাজ বিক্রয় সহ মোট 5টি কাজ আমি যেভাবে দেখাই না কেন আমাকে কাজগুলো পরিপূর্ণভাবে দেখাতে হবে। এক্ষেত্রে কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। নিট বিক্রয় কিন্তু বের করা শেষ। এখন এখান থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টি বাদ দিতে হবে। শিক্ষার্থীরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে শুধুমাত্র প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো আসবে যা তোমরা জানো, এবং এটার মধ্যে সর্বপ্রথম যেটা প্রারম্ভিক মজুত পণ্য আছে সেটা আমাকে বাদ দিতে হবে। দেখতে পাচ্ছ যে মজুত পণ্য 1-1-21 এখানে 30,000 টাকা দিয়ে আছে। শিক্ষার্থীরা মজুত পণ্য দেখানো শেষ, এরপরে আমাকে পণ্য ক্রয় আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে পণ্য ক্রয় তোমাদের টাকাতে আছে 80,000 টাকা। পণ্য ক্রয় টাকাটি প্রথম করে বসানোর অর্থ হলো অবশ্যই এটার সাথে কিছু আমাকে যোগ বিয়োগ করতে হবে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছি কারবারি বাটা এখানে ক্রেডিট দিকে 2,500 টাকা, এবং ফেরত এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে 7,500 টাকা। এই দুটো লেনদেন আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে, এবং এর পাশাপাশি সমন্বয়ে মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন, এই পণ্য উত্তোলনটা আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে। তো কারবারি বাটা দেখতে পাচ্ছি 2,500 টাকা। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে ক্রয় থেকে আমি কারবারি বাটারে বাদ দিয়েছি, যেটা ক্রয় বাট্টা, এবং ফেরত বাদ দিয়েছি তোমার 3,500 টাকা। সমানে আমাদের পণ্য উত্তোলন বলা ছিল, পণ্য উত্তোলন ছিল 1,000 টাকা, যেটি মালিক উত্তোলন করেছেন 1,000 টাকা বাদ দেওয়ার পরে 73,000 টাকা। এবং মুনাফাবিহীন বিক্রয়, অর্থাৎ এই মুনাফাবিহীন বিক্রয়টি ক্রয় বিক্রয় আমাকে উভয় জায়গা থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমার নেট ক্রয় যেটি বেরিয়েছে 72,000 টাকা। তো আমার এখানে দুটি প্রত্যক্ষ পরিচালন ভাই, একটি মজুত পণ্য 1-1-21 30,000 টাকা, এবং নিট করা 72,000 টাকা। আমাকে দেখতে হবে যে আমাদের এই অঙ্কে আর কোনো প্রত্যক্ষ পরিচালন ব্যয় আছে কিনা। তো আমরা যদি দেখি এখানে দেখো জাহাজ ভাড়া দেওয়া আছে এখানে
এবং পরিবহন খরচ। এখানে আরো 2টি প্রত্যক্ষ পরিচালন ব্যয় দেওয়া আছে এবং এই প্রত্যক্ষ পরিচালন ব্যয় সম্পর্কে সমানে কিন্তু কোনো কিছু বলা নেই, যার ফলে এই টাকাটি সরাসরি দ্বিতীয় ঘরে যাবে। জাহাজ ভাড়া এখানে দেওয়া আছে 10,000 টাকা। তো শিক্ষার্থীরা এখানে জাহাজ ভাড়া আমি দ্বিতীয় ঘরে 10,000 টাকা দেখিয়েছি এবং পরিবহন খরচ এখানে 11,000 টাকা। তাহলে আমার টোটাল যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় সেটি কিন্তু এখানে দেখানো হয়ে গেছে, 1টি 2টি 3টি এবং 4টি লেনদেন। তো আমাকে দেখতে হবে যে টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয়টি যোগফল কত আসে। এখানে 30,000 যোগ 72,000 যোগ 10,000 যোগ হলো 11,000। এখানে টোটাল যোগফল আসছে 1,23,000 টাকা। শিক্ষার্থীরা এটা কিন্তু টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয়, আমার কিন্তু এখনো বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয় নাই, কারণ বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে আমাকে এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। তো দেখতে পাচ্ছ সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, যার মধ্যে 500 টাকার মনিহারি মজুত অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ হিসাব রক্ষক যে তিনি মজুত পণ্য মূল্যায়ন করতে যে ভুলে মনিহারির টাকাটিও তিনি এই মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো নিয়ম হলো একটি খাতের টাকা যখন আরেকটি খাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, অবশ্যই সেই খাত থেকে ওই টাকাটি আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। আমি এখানে সেম একই কাজ করবো এখানে। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যেখানে সমাপনী মজুত পণ্য ছিল 25,000 টাকা এবং এটার মধ্যে মজুত পণ্য মধ্যে যেটা মনিহারি অন্তর্ভুক্ত ছিল আমি সেটা 500 টাকা বাদ দিয়ে আমি এখানে ব্যালেন্স দেখিয়েছি তোমার 24,500 টাকা। এখানে বাদ দেওয়ার আমি এইভাবে বাদ দিয়ে থাকি। এখন অনেকে নামটা লিখে এখান থেকে বাদ দিয়ে থাকে, যেমন মাইনাস অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুত, যার যেরকম ব্যাপার এটা। তো 1,23,000 টাকা থেকে আমি 24,500 টাকা বিয়োগ দেবো। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টোটাল বিক্রিত পণ্যের ব্যয় যেটি আসছে 98,500 টাকা, আমার নির্বিক্রয় ছিল এখানে 92,000 টাকা। অর্থাৎ নির্বিক্রয় থেকে আমার বিক্রিত পণ্যের ব্যয়টি কিন্তু বেশি হয়ে গেছে, আর যার ফলে এখানে যে 6,500 টাকা বের হয়েছে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে আটকে দিয়েছে, মানে আমার কিন্তু এখানে মোট মুনাফা কিন্তু আমরা অর্জন করতে পারি নাই, আমাদের এই বছর মোট ক্ষতি হয়েছে। অর্থাৎ যেখানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টি কিন্তু বেশি হয়েছে, আর যখন বিক্রয় টাকা বেশি হবে এবং বিক্রিত পণ্যের ব্যয়টি কম হবে তখন সেটাকে বলে মোট মুনাফা। আর যখন বিক্রিত পণ্যের টাকা থেকে যখন মানে বিক্রিত পণ্যের ব্যয়টি যখন বেশি হবে তখন সেটাকে বলা হয় মোট ক্ষতি। তো আমাদের এখানে মোট ক্ষতি হয়েছে 6,500 টাকা। শিক্ষার্থীরা এই হলো আমাদের মোট মুনাফা বা মোট ক্ষতি বের করার নিয়ম। আমি তোমাদের সামনে বেশ কয়েকটি অঙ্কে মোট মুনাফা এবং আজকে মোট ক্ষতি কি করে বের করতে হয় এই সম্পর্কে আলোচনা করেছি। হয়তো আগামীতে ইনশাল্লাহ আরো কয়েকটি মোট মুনাফার পরে আমি কয়েকটি ভিডিও দিব। তারপরে পরবর্তী পর্যায়ে আমি নতুন যে নিট মুনাফা কি করে বের করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা আমার এই পরিশ্রম তোমাদের জন্যই, তো তোমরা আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তোমাদের যারা পরিচিত বন্ধু আছে বা তোমাদের ইসে আছে শিক্ষার্থী যারা যাদের সাথে তোমরা ক্লাসে একসাথে ক্লাস করে থাকো,
তো তাদের প্রতি অনুরোধ যে তোমরা আমার ভিডিওটি দেখার জন্য তাদেরকে উৎসাহিত করবে এবং আমার চ্যানেলটি বেশি বেশি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য তোমরা উৎসাহ প্রদান করবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।